আপনার সাথে আমার যতই বিয়ে হোক না কেন, আমি কখনোই আপনাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এটা আমার কাছ থেকে অন্তত আশা করবেন না। বাসর ঘরে নিজের স্বামীর মুখে এমন কথা শুনে আমি মোটেও অবাক হইনি, কারণ আমি জানতাম আমার সাথে এমনটাই হবে। কেননা আজকে একটু আগে আমি সৌরভ মানে আমার স্বামী ওনাকে জোর করে বিয়ে করেছি। কিছুক্ষণ আগে সৌরভ হলো আমার বড় বোনের দেবর। আজকে তার বিয়ে ছিল তার খালাতো বোন নেহার সাথে। ওনারা একে অপরকে ভালোবেসে বিয়ে করছে, কিন্তু কবুল বলার ঠিক আগ মুহূর্তে আমি ওখানে যাই আর বলি যে যদি এই মুহূর্তে যদি সৌরভের সাথে আমার বিয়ে না হয় তো আমি এখানেই সুইসাইড করব, হাতে বিষের বোতল নিয়ে। প্রথমে কেউই রাজি ছিল না। আমার বাবা তো ওখানেই সবার সামনে আমাকে একটা চড় মেরে দিলেন। আপু আমাকে অনেক বোঝালেন, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আমি ওকে বিয়ে করব মানে করব। অবশেষে ওনার বাবা জাহিদ চৌধুরী রাজি হলেন আর ওনাকে বললেন আমায় বিয়ে করতে, কিন্তু উনি কিছুতেই রাজি ছিলেন না। আবার মাঝে বাদ সাধলেন ওনার মা সাথী চৌধুরী। তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য একটা স্কুল মাস্টারের মেয়েকে আমি আমার ছোট ছেলের বউ করব? বড়টা তো এক ভুল করেছেই, কিন্তু আমি কখনোই সৌরভকে ওই মেয়েটাকে বিয়ে করতে দেব না। হ্যাঁ, বাবা মা ঠিকই বলেছে, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। আর আমি নেহাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আপুকে উদ্দেশ্য করে, এই ছোট লোকের বাচ্চা, তোর বোনকে এই নাটক বন্ধ করতে বল। তুই তো আমার বড় ছেলের মাথাটা খেয়েছিস, এখন আবার নিজের বোনকে আমার ছোট ছেলের পিছে লেলিয়ে দিচ্ছিস। মা, তুমি সেমিকে কেন এভাবে বলছো? ওর কি দোষ? শাহিন আপুর বর। তুই চুপ কর, বউয়ের চাকর। তারপর আরো অনেক অপমান করলো আমার বাবা মাকে। বাবা তো ওখান থেকে চলে গেল। আমি তবু আমার সিদ্ধান্তে অটল। আমার এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ আছে। প্রথমত, আমি আমার আপুর শাশুড়ি মানে আমার মাওই মাকে শিক্ষা দেওয়া, কেননা উনি আমার আপুর ওপর অনেক অত্যাচার করেন। আপু অবশ্য বলে না, কিন্তু আমি আপুর শাশুড়ির ব্যবহার কথাবার্তা শুনেই আর আপুর হাতের চেকার দাগ দেখেই বুঝে গেছি আপুর শাশুড়ি আপুকে একদম দেখতে পারে না, কেননা শাহিন ভাইয়া আপুকে ভালোবেসে বিয়ে করে এনেছে। তাই আপুর ওপর ওনার শাশুড়ির অনেক রাগ। উনি চেয়েছিল বাড়ির বড় ছেলেকে অনেক বড় লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে দেবে, কিন্তু সেখানে শাহিন ভাইয়া সামান্য একটা গরিব স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করেছে বলে তিনি আপুকে দেখতে পারেন না। আর দ্বিতীয় কারণটা হলো আমি সৌরভকে ভালোবাসি সেই প্রথম দিন থেকে, যেদিন ওনাকে প্রথম দেখেছিলাম। যখন শুনলাম উনি নেহাকে ভালোবাসে তখন ওনাকে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে আপুর কথা ভেবে আপুকে সুখী করার জন্য ওই বাড়িতে আমায় যেতেই হতো, তাই এমনটা করা। তারপর অনেক অশান্তি করে আমার আর ওনার বিয়ে হয়েছিল। নেহা তো রেগে ফায়ার হয়ে চিৎকার করে পুরো বাড়ি মাথায় করেছিল। বর্তমানে চিন্তা করবেন না, আমি আপনার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইব না, এটা তো আমি আদায় করে নেব মনে মনে ভাবছি। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি শুধু এই ঘরেই জায়গা পাবেন, আমার মনে না। আমার মনে শুধু আর শুধু নেহাই আছে। আমি ওকেই ভালোবাসি আর ওকেই বাসবো। বাসেন, আমি কি নিষেধ করেছি নাকি? শুনুন, অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। এই বলে খাটে শুতে নিলাম, তখনই উনি বলল, আরে কোথায় যাচ্ছেন? কেন শুতে? বললাম তো ঘুমাবো। ঘুমাবেন তো ঘুমান, নিষেধ করেছে কে? কিন্তু আমার খাট থেকে নেমে গিয়ে ঘুমান। দেখুন, আমার করবেন না, ওকে? এখন থেকে আপনার সব জিনিসের ওপর আমার ভাগ আছে, তাই এটা আমারও। ও আচ্ছা, তাহলে এখন আমি পুরো কাহিনীটা বুঝতে পারলাম। কাহিনী? কিসের কাহিনী? এই যে এত নাটক করে আপনি আমায় কেন বিয়ে করলেন সেটা। তাই তো বলুন দেখি,
আপনি কি বুঝলেন? এটাই যে আপনি আমাদের সম্পত্তির লোভে আমায় বিয়ে করেছেন। আসলে গরিব তো, কখনো এত টাকা পয়সা দেখেননি, তাই আমায় বিয়ে করেছেন যাতে কৌশলে টাকা হাতিয়ে নিতে পারেন। আসলে বৌমণি ভালো তো, এই জন্যই কোনো টাকা পয়সার লোভও ওনার নেই। কিন্তু আপনি তো অনেক লোভী, তাই এমনটা করলেন, তাই তো? এত বড় কথা উনি আমায় বলতে পারলো? না ভেঙে পড়লে হবে না, মনে মনে ভাবছি। আপনার আমার সম্পর্কে যা ভাবার আপনি ভাবতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। আমি গেলাম ঘুমাতে। এই বলে খাটের এক কোণায় শুয়ে পড়লাম। উনিও রেগে মেগে সোফাতে শুয়ে পড়লো। অনেক সকালে উঠে গোসল সেরে নামাজ পড়ে নিচে গেলাম। দেখলাম কেউই এখনো ওঠেনি, শুধু কাজের লোকগুলো উঠেছে। রান্নাঘরে আপু রান্না করছে আর কাজের লোক ওকে সাহায্য করছে। আমিও আপুর কাছে গেলাম। কি রান্না করছো আপু? দাও আমিও তোমায় সাহায্য করি। কি হলো, কথা বলছো না কেন? কথা বলবে না আমার সাথে? তুমিও আমায় ভুল বুঝলে। আমি কার কাছে যাব বলো আপু? কেন করলি এমনটা? তুই জানিস বাবা কতটা আঘাত পেয়েছে? আমি না হয় শাহিনের হাত ধরে বাড়ি থেকে চলে এসেছিলাম, তাই বাবার আমার উপর রাগ। কিন্তু তুইও সেই একই কাজ কেন করলি? তুই জানিস না এবারের মানুষ কেমন? তবু কেন তুই এই জাহান্নামে আসলি বল? তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য। তুই শাহিনের মাকে চিনিস না সুরভি? তুই জানিস না উনি অনেক ভয়ঙ্কর একজন মহিলা। উনি সব কিছু করতে পারেন। তার উপর তুই আবার ওনার বোনের মেয়েকে অপমান করেছিস, ওর বদলে তুই সৌরভকে বিয়ে করেছিস। উনি তো তোর উপর ভীষণ রেগে আছে। তোকে এ বাড়ি থেকে তাড়াতে উনি কিন্তু সব কিছু করবে। তোমার শাশুড়িও আমায় চেনে না, আমিও সুরভি। আমাকে ইট মারলে পাটকেল খেতেই হবে। আচ্ছা আপু, তোমার শ্বশুর বাড়িতে শাহিন ভাইয়া ছাড়া কি আর কেউই ভালো মানুষ নেই? আছে তো, আমার শ্বশুর মশাই। উনি অনেক ভালো একজন মানুষ। উনি আমায় অনেক স্নেহ করেন। আর সৌরভ, ও অনেক ভালো, আমায় অনেক সম্মান করে। উনি ভালো না ছাই, গাম্বাট একটা। তবে তোর শ্বশুরটা অনেক ভালো। কেন বলতো? তোর ওনাকে এত ভালো কেন মনে হলো? কেননা উনি আমায় বিয়েটা দিয়েছেন, তাই। ও তাই নাকি? পাগলি একটা। তা আপু, তুই আমার উপর রেগে নেই তো? আরে না না, আমি কি আমার এত মিষ্টি বোনের ওপর রাগ করে থাকতে পারি বল? আমার মিষ্টি আপু। আপুকে জড়িয়ে ধরে তারপর আমি আর আপু গল্প করছিলাম আর রান্না করছিলাম। তখনই আমার শাশুড়ি আসলো, এসেই শুরু করে দিল। কি রে ছোট লোকের বাচ্চারা, কাজ না করে সারাদিন এভাবে হা হা হি হি করলে রান্নাটা কি তোদের মা এসে করে দিবে? তবে রে, একে তো আমি। না সুরভি, তুই কিছু বলিস না। এমনিতেই তোর উপর ক্ষেপে আছে, তার উপর তুই যদি কিছু বলিস তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে বোন। তাই তুই চুপ থাক। উনি নিজের মতো বকবক করে একাই থেমে যাবে। না আপু, তুই এভাবে চুপ থেকে ওনার সব কথা হজম করে ওনার সাহস বেড়ে গেছে। কিন্তু উনি জানে না আমি সুরভি সেমি নয়। আজকে তো ওনাকে আমি সোজা করে ছাড়বো। না সুরভি, তুই যাবি না। আমার কথা শোন। এই শোন না। যা, চলে গেল। আল্লাহ জানে এখন কি হবে। যাই দেখি কি হয়। এই বলে আপু আমার পিছু পিছু ড্রয়িং রুমে গেল। এই যে, আপনার সমস্যা কি? হ্যাঁ, সাত সকালে এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? চুপ কর তুই। উফ আপু, তুই চুপ কর তো। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? এই, আমার একটা নাম আছে, ওকে? সব সময় এভাবে ছোট লোকের বাচ্চা বলবেন না। কি? তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে তো আমি। এই বলে সাথী আমাকে চর মারতে গেলে আমি হাত ধরে ফেললাম। এই যে, কি দেব দেব হাতটা মুচকে? আমাকে সেমি পাননি, যে যা বলবে চুপ করে শুনে যাব। আমি সুরভি, আমার সাথে লাগতে আসলে আমিও ছেড়ে কথা বলবো না। হাতটা ছাড় সুরভি। এসব কি করছিস তুই? উনি তোর গুরুজন। আপু হাতটা ছাড়িয়ে নিয়ে বলল,
তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে উনি ড্রয়িং রুমে থাকা বড় অ্যাকোরিয়ামটা জোরে মেঝেতে ফেলে দিল, আর ওটা ভেঙে চুরমার হয়ে গেল। আমরা তো অবাক হয়ে ওনার করা কাজগুলো দেখছি। তারপর উনি ভেঙে যাওয়া অ্যাকোরিয়ামটার উপর শুয়ে পড়ল, তারপর জোরে চিৎকার করতে লাগলো। সৌরভ, শাহিন, কে কোথায় আছিস? জলদি আয়, দেখ তোদের বউ আমায় মেরে ফেললো গো। ওরে আল্লাহ, আমি এই দিন দেখার জন্য তোদের জন্ম দিয়েছি। এই বলেই জোরে কাদার নাটক করলো। আমি তো ওনার কাজ দেখে অবাক হয়ে গেলাম। ওনার দিকে তাকিয়ে আছি, মানুষ কতটা ঘৃণা করলে এমন করতে পারে। ওনার চিৎকারে সবাই ছুটে আসলো। সৌরভ আর শাহিন ভাইয়া এসে ওনাকে তুললো। এ কি মা, তুমি পড়ে গেলে কিভাবে? পড়িনি, তোর বউকে শুধু বলেছিলাম চাটা দিতে, আর তোর বউ বলল পারবো না। তাই আমি রেগে গেলাম। তারপর বললাম কেন দিবে না, দিতে হবেই। বাড়ির বউ যখন হয়েছ তখন বাড়ির কাজ করতে শেখো। এটা বলাই তোর বউ রেগে বলল আমি কিছু করতে পারবো না, পারলে নিজে করুন। এই বলে আমার ধাক্কা দিল আর আমি পড়ে গেলাম। ওফ, কি ব্যথা! আমি তো অবাক চোখে ওনার বলা কথাগুলো শুনছিলাম। যখনই কিছু বলতে যাব তখনই গালে ঠাস করে কেউ একটা চড় মারলো। আমি গালে হাত দিয়ে অবাক চোখে সামনের মানুষটার দিকে তাকালাম। আপনার সাহস হয় কি করে আমার মাকে এভাবে ধাক্কা দেওয়ার? আরে আমি তো, আমায় বলতে না দিয়ে। কি বলবেন আপনি? আর কি বলার আছে? আপনাকে মেনে নেয়নি বলে আপনি আমার মায়ের সাথে এমন করবেন? ছি, আপনি এতটা খারাপ? আরে আমাকে কিছু বলতে দিবেন তো? তুই কি বলবি? শোনো না সৌরভ, ওর ভুল হয়ে গেছে, তুমি প্লিজ ওকে ক্ষমা করে দাও। ছোট মানুষ তো, তাই বুঝতে পারেনি। কিন্তু আমি... আর বলতে পারলো না আপুর চোখ রাঙানো দেখে। মা, তুমি ভিতরে চলো, আমি ডাক্তার আঙ্কেলকে কল করছি। এই মরেছে, ডাক্তার আসলে তো ধরা পড়ে যাব। ডাক্তার তো বুঝে যাবে যে আমার কিছুই হয়নি। হ্যাঁ আনুন না, আনুন, ডাক্তার আসলেই বোঝা যাবে উনি সত্যি বলছে না মিথ্যা। এই শুনুন, আমি আপনার কাছে শুনে ডাক্তার আনবো না, ওকে? মা, ঘরে চলো তো, আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করেছি। না সৌরভ, ডাক্তার ডাকা লাগবে না, আমি ঠিক আছি। তুই শুধু আমায় ঘরে দিয়ে আয়, আর যত তাড়াতাড়ি সম্ভব এই আপদটা বিদায় কর। হ্যাঁ, তার জন্যই তো আমার আশা। ঘরে ঢুকতে ঢুকতে বলল সাহেরা, নিহার মা। সাহেরা, তুই এখানে? খালামণি, ও নেহা, তোমরা এখানে? হ্যাঁ সৌরভ, আমায় তো আসতেই হতো। আমার পাকা ধানে যে মই দিয়েছে তাকে তো আমি এত সহজে ছাড়বো না। মানে? এই রে, কি বলে ফেললাম! না মানে বলছি, আমার ভালোবাসার মানুষকে যে আমার থেকে কেড়ে নিল তাকে তো আমি ছেড়ে দেব না। ও তাই বলো? এই নেহার না পেহা, এর কথা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। এ কি আপা, তোর কি হয়েছে? এমন হলো কিভাবে? নিশ্চয়ই ওই মেয়ে কিছু করেছে। আমাকে উদ্দেশ্য করে। দাঁড়া, দেখাচ্ছে মজা। সুরভির সামনে গিয়ে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার আপাকে ফেলে দেওয়ার? মুখ সামলে কথা বলুন। উনি আমার শাশুড়ি মা, তাই উনি আমার যা খুশি করতে পারে, বলতে পারে, কিন্তু আপনি নন, তাই সাবধানে কথা বলুন। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার মাকে অপমান করিস, তোকে তো... এই বলে নেহা আমাকে মারতে আসলো, আর তখনই আমি নেহার হাত ধরে বললাম, তোমাদের হাত দেখি ভীষণ লম্বা, যখন তখন যার তার উপরে উঠে যায়। এনাফ, তোমরা থামবে প্লিজ? সকাল সকাল আমার এসব একদম ভালো লাগছে না। বৌমণি, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আমায় খেতে দিবে প্লিজ, অফিস যেতে হবে। এই বলে সৌরভ রুমে চলে গেল। তোকে তো পরে দেখে নিব। কি হচ্ছে কি সুরভি? চল আমার সাথে রান্নাঘরে চল। আর নেহা, তুমি ওপরে যাও, রান্না হলে আমি তোমাকে ডেকে নেব।
কিছুক্ষণ পর। আরে ড্রামাবাজ, এদিকে কোথায় যাওয়া হচ্ছে শুনি? নেহা সৌরভকে ডাকতে সৌরভের রুমে যাচ্ছিল, তখনই সামনে আমি এসে দাঁড়ালাম। দেখতে পাচ্ছিস না আমি সৌরভকে খাওয়ার জন্য ডাকতে যাচ্ছি? কেন, তোমাকে কি ডাকার জন্য রেখেছে? আর তাছাড়া উনি আমার বর, তাই আমি ওনাকে ডাকবো, তুমি না। মোটেও না, আমি সৌরভকে ডাকবো। এই বলে নেহা যেই সামনে এগোতে গেল, তখনই আমি দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। সৌরভ কেবলই রেডি হয়ে বেরোতে যাচ্ছিল, তখনই দেখলো আমি তাড়াহুড়ো করে দরজা আটকে দিলাম। এ কি, আপনি এভাবে দরজা বন্ধ করছেন কেন? আপনার সাথে সময় কাটাবো এই জন্য প্রাণের স্বামী। হোয়াট? এসব কি বলছেন? আরে এত রাগ করছেন কেন? বউ হইতো আপনার, একটু সময় কাটালে সমস্যা কি? একটা কথা কান খুলে শুনে রাখুন, বিয়ে আপনি আমায় করেছেন, আমি নয়। তাই আমি আপনাকে বউ হিসেবে মানিও না, ওকে? এই কথাটা কান খুলে শুনে রাখবেন। এই বলে আমাকে ধাক্কা দিয়ে দরজা খুলে দিল, আর তখন নেহা হুড়মুড় করে রুমে ঢুকে গেল। এ কি নেহা, তুমি এখানে? হ্যাঁ, আমি ওই পাজি মেয়েটা আমায় তোমার কাছে আসতে দিচ্ছিল না। কেন আসতে দেব? এটা আমার আর আমার বরের বেডরুম, তাই আমি যে কাউকে এ রুমে অ্যালাউ করব না। সৌরভের হাত জড়িয়ে ধরে বললাম। আমি আসবো, 100 বার আসবো আমার সৌরভের রুমে, তাতে তোর কি? এনাফ, দ্যাটস এনাফ। তোমরা থামবে প্লিজ। আর নেহা, আমি এখন অফিস যাব, সরব। আর আপনি আমার হাতটা ছাড়ুন, যত সব। এই বলে সৌরভ চলে গেল। দেখলে তো উনি কিভাবে তোমাকে বকা দিল? তোমাকেও তো বকা দিল। আরে ওটা তো আদরের বকা, তুমি বুঝবে না। সরো তো, যেতে দাও আমায়। এই বলে আমি চলে এলাম খাবার টেবিলে। সবাই খেতে বসেছে, শাহিন আর সৌরভও বসেছে। ওরা খেয়ে অফিসে যাবে, আর স্যামি সবাইকে খাবার পরিবেশন করছে। তখনই নেহা ছুটে আসছিল সৌরভের পাশে বসার জন্য, কিন্তু তখনই হুড়মুড় করে আমি এসে সৌরভের পাশে বসে পড়লাম। এটা কি হলো? কেন, যা হওয়ার তাই হলো। বরের পাশে বউ বসলো, কেন তোমার কোনো সমস্যা? এই মেয়ে, তুমি জানো না এ বাড়িতে বউরা সবার পরে খেতে বসে? সে কি মা, আপনিও তো এ বাড়ির বউ, তাহলে আপনি কেন আগে বসেছেন? আমার কথা শুনে শাশুড়ি চুপ মেরে গেল, কি বলবে খুঁজে পাচ্ছে না। তোমাদের জন্য কি শান্তি মতো খেতেও পারবো না? আর আপনি আমাকে উদ্দেশ্য করে। সব সময় অশান্তি না করলে হয় না? আরে আমি কি করলাম? আপনার মাই তো। আর বলতে পারলাম না, তার আগেই আপু বলল। সুরভি, তুই আমার সাথে সবাইকে পরিবেশন কর, আমায় একটু সাহায্য কর। কিন্তু আপু। কোনো কথা না, আগে ওঠ। আপুর কথা শুনে আমি উঠে পড়লাম, আর সঙ্গে সঙ্গে নেহা সৌরভের পাশে বসে পড়লো। বসে একটা বেঞ্চি দিল আমাকে। নেকু, তোকে তো আমি পরে দেখে নেব, মনে মনে বললাম। তারপর সবাই খেয়ে যে যার মতো অফিসে চলে গেল, আর আমরাও খেয়ে নিলাম। কি করছিস নেহা? এখনো তো কাজের কাজ কিছুই করতে পারছিস না। আরে মা, সবে তো প্রায় করেই ফেলেছিলাম, কিন্তু মাঝখানে ওই সুরভি এসেই তো সব গন্ডগোল করে দিল। হ্যাঁ, ঠিক বলেছিস। আগে ওই আপদটাকে এই বাড়ি থেকে সরাতে হবে, তারপর তোর সাথে সৌরভের বিয়ে দিয়ে এই পুরো সম্পত্তির মালিক হব। হ্যাঁ মা, আর কেউ বুঝতে পারবে না। সৌরভকে তো আমি আমার প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছি, এখন শুধু ওই সুরভিকে সরাতে পারলেই কেল্লাফাতে। চুপ চুপ, আসতে বল, দেওয়ালেরও কান থাকে। তার মানে এদের এই উদ্দেশ্য। আর আমি কিনা ভেবেছিলাম ওই নেকু গাম্বারটাকে সত্যি ভালোবাসে। এখন তো দেখছি সবই নাটক, সবই সম্পত্তির লোভে পড়ে করেছে। আমার শাশুড়ি মাও মনে হয় এসব জানে না। দাঁড়াও বাছা, তোমাদের ব্যবস্থা আমি করছি। আমাকে তাড়ানো না, তার আগে তোমাদেরই এখান থেকে তাড়াবো, তবেই আমার নাম সুরভি। আমি যখন আমার আপুর কাছে যাচ্ছিলাম, তখনই
নেহা আর ওর মায়ের কথা শুনতে পেলাম রাতে। আপনি ঘরে বউ রেখে এভাবে বাইরের একটা মেয়ের সাথে যেতে পারেন না, আমি এটা মানব না। রাতে আমি আর সৌরভ রুমে ছিলাম। উনি ল্যাপটপে কাজ করছিল আর আমি বিছানায় চুপচাপ বসেছিলাম। তখনই নেহা হুড়মুড় করে আমাদের রুমে ঢুকে সৌরভকে বলল যে ওর সাথে ওর রুমে গিয়ে গল্প করতে। আর তখনই আমি উপরের কথাগুলো বললাম। কি? তুমি কি ভেবেছো তুমি বলবে আর আমি শুনবো? কে তুমি? আমি কে মানে? আমি আপনার বউ। হ্যাঁ, কিন্তু সেটা তুমি মানো, আমি মানি না। সো অধিকার দেখাতে আসবে না, ওকে? চলো নেহা। এই বলে সৌরভ নেহার সাথে চলে গেল। আমি আপনাকে নিজের করেই ছাড়বো। হ্যাঁ, যদি নেহা আপনাকে সত্যি ভালোবাসতো তাহলে আমি শুধু আপনার মাকে সোজা করে এ বাড়ি থেকে চলে যেতাম, আপনার লাইফ থেকে চলে যেতাম। কিন্তু নেহা তো আপনাকে ভালোবাসে না, ও শুধু আপনাকে ব্যবহার করছে, বোকা বানাচ্ছে আপনাকে। কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না, তাই আপনাকে সত্যিটা জানাতেই হবে। তার জন্য আমার প্রমাণ লাগবে, আর সেটা আমি বার করেই ছাড়বো। শোনো না নেহা, আমার এখন ভালো লাগছে না। সারা দিন পর অফিস থেকে আসলাম তো খুব ক্লান্ত লাগছে। আমরা কাল সকালে কথা বলবো, ওকে? তুমি এখন রুমে যাও প্লিজ। এই বলে সৌরভ রুমে চলে আসে। শিট, এবারও প্ল্যানটা ফেল হয়ে গেল। কিন্তু বারবার তো আর হবে না, আমারও সময় আসবে। এই বলে নেহা চলে গেল। আসলে নেহার প্ল্যান ছিল সৌরভকে ওর রুমে নিয়ে গিয়ে ওকে দুর্বল করে সৌরভকে নিজের করে নেওয়া। একবার এই কাজটা করতে পারলে তখন বাধ্য হয়ে নেহাকে বিয়ে করতে হবে, আর তারপর সৌরভের মাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নেওয়া। কি হলো? এই তো গেলেন, এক্ষুনি চলে আসলেন যে। নেক্কু বুঝি তাড়িয়ে দিল? শিট আপ, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। সো চুপ থাকেন, যত সব। এই বলে সৌরভ শুয়ে পড়ল। সকালে শোন আপা, ওই মেয়েটা খুব চালাক বুঝছিস, তোকে হাত করে তুলে ছেলেকে তোর থেকে করে নেওয়ার ধান্দা করছে। তুই এটা হতে দিস না কিন্তু। কি সত্যি? হ্যাঁ রে, সত্যি। আমি তো শুনে এলাম দুই বোন মিলে যুক্তি করছে কিভাবে তোর থেকে তোর ছেলেকে আলাদা করা যায়, আর তারপর এই বিশাল সম্পত্তি নিজের করে নেওয়া যায়। বলিস কি? দেখে তো মনে হয় কত ভালো, অনেক ভালো মনের, কিন্তু ওদের পেটে পেটে যে এত, তা তো আমি জানতাম না। হ্যাঁ, সেজন্যই তো আমি যা বলবো তাই কর, তাহলে দেখবি সবই তোর হাতের মুঠোয় থাকবে। হ্যাঁ, সেজন্যই তো তোর কথা মতো কাল ওই পড়ে যাওয়ার নাটকটা করলাম। খুব ভালো করেছিস। তার মানে এই ব্যাপার? আমার শ্রদ্ধেয় খালা শাশুড়ি তাহলে এই প্ল্যান করেছে, আমার নামে আমার শাশুড়ির কান ভাঙাচ্ছে। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। মা, মা, কোথায় আপনি? কি হলো, এমন চিল্লাচ্ছ কেন? না, এমনি শুনেছি বেশি বেশি ডাকলে নাকি মোহাম্মত বাড়ে, তাই ডাকছি। তা আজকে কি রান্না করব? সেটা তোমায় ভাবতে হবে না, সেমি জানে সব। ও আচ্ছা, আমি যাই তাহলে। এই বলে আমি চলে যাচ্ছিলাম, তখনই সাহেরা ডাকলো। এই শোন, আমার জন্য একটা গ্রিন টি আনতো। গায়ে তো ভালোই চর্বি জমেছে, একটু নড়চড়ে খান, গতরটা একটু নাড়ান, তাহলে দেখবেন আর গ্রিন টি খাওয়া লাগবে না। মানে বলছি কি, দিন দিন তো বোনের ঘাড়ের উপর বসে খেয়ে খেয়ে অনেক মোটা হয়েছেন, তাই একটু নড়ে চড়ে খান, নিজেরটা নিজে করে খান, তাহলে দেখবেন আপনারই ভালো হবে। কি এত বড় অপমান! আপা, তোর সামনে এই ছোট লোকের বাচ্চা আমাকে অপমান করলো, আর তুই বসে বসে দেখছিস, কিছু বলবি না? এই, তোমার সাহস হয় কি করে আমার বোনকে অপমান করার? ক্ষমা চাও, আর ও যা বলছে তাই করো। কেন মা, আমি ভুল কি বললাম? তবে আপনি যখন বলছেন আমি দিচ্ছি। এই বলে চলে এলাম। মেয়েটাকে যতটা খারাপ ভেবেছি হয়তো ততটাও খারাপ নয়। আমি যখন রান্নাঘরে যাচ্ছিলাম
তখনই উপরে তাকিয়ে দেখলাম নেহা চুপি চুপি সৌরভের রুমে যাচ্ছে। আরে এই মামে তো দেখছি আমাকে পাগল করে দেবে। আর কত দিক দেখবো আমি? না না, আগে নিজের স্বামীকে ওই শাকচুনির হাত থেকে বাঁচাই, তারপর এদিক দেখবো। আপু, তোর মুটকি খালা শাশুড়িকে এক মগ গ্রিন টি দিয়ে আয় তো। এই বলে আমি রুমের দিকে গেলাম। আপু রান্না করছিল। তখনই শাহিন ভাইয়া চুপি চুপি এসে আপুকে জড়িয়ে ধরলো। আরে এটা কি করছো? কেউ দেখে ফেলবে তো, ছাড়ো আমায়। নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। উহুম, না ছাড়বো না। আমার বউকে আমি ধরেছি, তাতে আবার কার কি? আচ্ছা সেমি, তোমার অনেক কষ্ট হয় তাই না? কেন? সকাল থেকে একা হাতে এত কাজ করো, আবার সবার এত খারাপ কথা শোনো। আমি তোমাকে বাঁচাতেও পারি না। তুমি আমার সাথে সুখী নাও, আমি তোমাকে সুখী করতে পারলাম না। কে বলেছে আমি সুখী নই? আমার কি নেই বলো? বাবার মতো শ্বশুর, মায়ের মতন শাশুড়ি। হ্যাঁ, হয়তো তিনি একটু শাসন করেন, তবুও মা তো। আর সবচেয়ে বড় কথা হলো তোমার ভালোবাসা। তোমার ভালোবাসাই তো আমার সবচেয়ে বড় শক্তি। সত্যি তুমি অনেক ভালো, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি। তাড়াতাড়ি করে রুমে এসে দরজা খুলে যা দেখলাম, বুকের ভিতর ধক করে উঠলো। খুব কষ্ট হচ্ছিল সামনের দৃশ্যটা দেখে। দেখলাম নেহা সৌরভের দিকে ঝুঁকে আছে, আর সৌরভ এক হাত দিয়ে নেহার গলা জড়িয়ে আছে পিছন থেকে। দেখলে যে কেউ ভাববে যে ওরা একে অপরকে কিস করছে। তারপর নিজেকে ঠিক করে জোরে বললাম, কি হচ্ছে কি এখানে? আমার গলা শুনে নেহা সঙ্গে সঙ্গে সরে এলো, আর সৌরভের হাত নিচে পড়ে গেল। সৌরভ এখনো ঘুমে। তার মানে নেহা ইচ্ছে করে এমন করছে যাতে আমি সৌরভকে ভুল বুঝি। তো তুমি এখানে? তো আমি কোথায় থাকবো? আর তুমি আমার রুমে কি করছো? এ কেমন মেয়ে রে বাবা, নিজের বরের সাথে আমায় এমন অবস্থা দেখে না জানি কেঁদে কেটে রাগ করে বাড়ি থেকে চলে যাবে, তা না করে উল্টো আমায় বকছে। কি হলো, কথা বলছো না কেন? আমার যখন ইচ্ছে আমি আমার সৌরভের কাছে আসবো, তাতে তোমার কি? না, তুমি আসবে না। কেন না, এটা আমার বেডরুম, কোনো আড্ডাখানা নয়। আমাদের চেঁচামেচি শুনে সৌরভ ঘুম থেকে উঠে পড়লো। তারপর চোখ খুলে আমাদের কথা বলতে দেখে বলল, কি হচ্ছে এখানে? আর নেহা, তুমি এত সকালে এখানে কি করছো? ন্যাকা ষষ্ঠী, বুঝতেছেন না ও এখানে কি করছে? এতক্ষণ ও তো ওকে জড়িয়ে শুয়েছিলেন, এখন আবার নাটক করছেন কেন? সেটা বাজে কথা বলা বন্ধ করেন আপনি। আর নেহা, তুমি এখানে কেন? না মানে আমি তো তোমাকে ডাকতে এসেছি। এখন থেকে আর কখনো আসবে না, কেননা আমি আর এখন আগের মতো নই। আমি বিবাহিত, তুমি তো জানো। তাহলে এখন থেকে নিজেকে সংযত করো, আমায় ভুলে যাওয়ার চেষ্টা করো। যতই আমি না মানি, তবুও তো বিয়ে হয়েছে। কি তুমি এটা বলতে পারলে? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ বুঝার চেষ্টা করো। তুমি ওই মেয়েটার জন্য আমায় এভাবে কষ্ট দিতে পারো না। যত সব ঢ্যাং, নেকু আবার ন্যাকামি করছে। বাবা গো বাবা। প্লিজ নেহা, তুমি কেঁদো না। এখন যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। তারপর নেহা চলে গেল, আর সৌরভও বিছানা থেকে যেই উঠতে যাবে তখনই আমি ওনার উপর শুয়ে পড়লাম। আরে এটা কোন ধরনের ব্যবহার? কি গো প্রাণের স্বামী, একটু আগে আপনি কি বললেন ওই নেকুটাকে? কি বলেছি? আপনাকে ভুলে যেতে বললেন, আরও বললেন যে আপনি এই বিয়েটা মেনে নিয়েছেন। তার মানে তো আমাকেও মেনে নিয়েছেন, তাই না? তাহলে কি সামথিং সামথিং? সেটা সব সময় বাজে কথা, সরুন। তারপর উনি আমায় ওনার উপর থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন।
হায়, মনে হয় একটু একটু সামথিং সামথিং। মেয়েটা পাগল নাকি কী সব বলছিল। আর মেয়েটা যখন আমার কাছে আসলো তখন আমার এমন লাগছিল কেন, যেন মনে হচ্ছিল ওকে আমি নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে রাখি। সেটা সৌরভ, তুই এসব কী উল্টোপাল্টো ভাবছিস? পাগল হয়ে যাব এই মেয়েটার জন্য। উফ। নিচে। আপু, আমি কিন্তু আজকে সৌরভের পাশে বসবই, তুই কিছু বলতে পারবি না, বলে দিলাম। এই, তুই কি এখনো ছোট, না এখনো তুই কিছু বুঝছিস না? ওরকম করলে ওখানে একটা বাজে ধরনের পরিবেশ সৃষ্টি হবে, ওরা তার উপর আবার অশান্তি শুরু করবে। তাই বলছি কি, আমার সোনা বোন, আমার কথা শোন, তুই আমার সাথেই বসবি, ওকে? আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। না না আপু, আমি বসবই। এই বলে রান্নাঘর থেকে যেই ডাইনিং এর টেবিলের দিকে যাব, তখনই পিছন থেকে আপু জোরে ডেকে উঠল। পিছে ফিরে দেখলাম আপু মাথা ধরে নিচে পড়ে যাচ্ছে। আপু, দৌড়ে গিয়ে আপুকে ধরলাম। আমিও তো একটা মেয়ে, তাই আপুর ভর নিতে পারছিলাম না, তাই আপুকে নিয়ে নিচে বসে পড়লাম। আপু অজ্ঞান হয়ে গেছে। আপু, এই আপু, কি হলো তোর? কথা বলছিস না কেন? আপু। আপুর মুখে হাত দিয়ে আপু উঠছিল না, তাই শাহিন ভাইয়া আর সৌরভকে ডাক দিলাম। শাহিন ভাইয়া, সৌরভ, তাড়াতাড়ি রান্নাঘরে আসুন, দেখুন না আপু অজ্ঞান হয়ে গেছে, প্লিজ জলদি আসুন। তারপর সবাই চলে আসলো। শাহিন ভাইয়া এসে আপুকে আমার কোলের উপর থেকে নিয়ে নিজের কাছে নিল, তারপর আপুকে ডাকতে লাগলো। এমন হলো কি করে বৌমনির? আমি আর আপু কথা বলছিলাম, তারপর আমি ডাইনিং টেবিলের দিকে যেতেই পিছন থেকে আপু জোরে ডেকে উঠলো। তারপর আমি পিছু করে দেখি আপু পড়ে যাচ্ছে। যত সব ঢং, কিছুই হয়নি, সব কাজ না করার ধান্দা। আহ, তুই চুপ কর। আমি সেমিকে চিনি, ও কখনো কাজে ফাঁকি দেয় না। শাহিন, সেমিকে ঘরে নিয়ে শুইয়ে দে। তোর ডাক্তার আঙ্কেলকে ফোন করে আসতে বল। শাশুড়িকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ উনি নন, শুধু ওনার বোন ওনার কানে বিষ ঢালছে, তাই উনি এমন করে। তাছাড়া উনি ভালোই। মনে হচ্ছে ওনাকে ঠিক করতে বেশি দিন লাগবে না। তারপর শাহিন ভাইয়া আপুকে কোলে করে রুমে নিয়ে গেল, বিছানায় শুয়ে দিল। আর সৌরভ ততক্ষণে ডাক্তার আঙ্কেলকে ফোন করে দিয়েছে। খানিকক্ষণ পরে ডাক্তার চলে আসলো। উনি এসে আপুকে দেখে বলল, ওনার শরীর তো ভীষণ দুর্বল, উনি মনে হয় অনেক খাটুনি করেন আর অনেক টেনশনও করেন, কিন্তু এই সময় তো এসব করা একদমই ওনার পক্ষে ঠিক না। মানে কি হয়েছে সেমির আঙ্কেল? আরে পাগল, তুই বাপ হচ্ছিস। সেমিমা 2.5 মাসের প্রেগনেন্ট, এখন ওকে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। একে তো শরীর ভীষণ দুর্বল, তারপর টেনশন করে। ওকে নিষেধ করে দিবি এখনও এসব না করতে, ওকে? কি, বৌমনি মা হবে? ইয়ে, আমি চাচি হব আর আপনি চাচি। সৌরভ আমার হাত ধরে। হ্যাঁ, আরে আমি তো আরো খালামণি হব, একসাথে দুটো। আরে কাঁদছেন কেন? আজ তো আমাদের খুশির দিন। সৌরভ আমার চোখের পানি মুছে দিয়ে, তারপর যখন সৌরভের হুঁশ আসলো যে ও কি করছে, তখনই সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিল। তারপর আমতা আমতা করে বলল, তো তাহলে চলুন আঙ্কেল, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। ওদিকে না, এটা কিছুতেই হতে পারে না। এই বাচ্চাকে কিছুতেই পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। যদি এই পৃথিবীতে আসে তাহলে সব সম্পত্তির মালিক হয়ে যাবে, কেননা বংশের বড় ছেলের সন্তান বলে কথা। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি কিছুতেই এই বাচ্চাকে পৃথিবীর মুখ দেখতে দেব না। আরে এই বংশ রক্ষা করার জন্য যে আসবে সে তো আমার সন্তান, আর ও এই পুরো সম্পত্তির মালিক হবে আর আমি মালকিন। কিন্তু সেটা কিভাবে? দাঁড়াও মা, ভাবতে দাও। ঠান্ডা মাথায় বসে একটা প্ল্যান বানাতে হবে। ঠিক বলেছিস। এখন চলো দেখি ওদিকে কি হচ্ছে। আমার বংশধর আসছে। শাহিন শোন, আজ থেকে সেমির কোনো কাজ করতে দিবি না। আমি অনেক খুশি। আর এই মেয়ে আমাকে উদ্দেশ্য করে, সব কাজ তুমি করবে।
আর সাথে নিজের বোনের খেয়াল রাখবে, বুঝেছো? জি শাশুড়ি মা। সাহেরা এসে সাথীর হাত ধরে রুমের বাইরে নিয়ে গেল, তারপর বলল, আপা, তুই কি পাগল হয়ে গেছিস? ওই ছোট লোকের বাচ্চাটাকে মেনে নিয়েছিস? না, আমি ওকে মেনে নেইনি। তাহলে ওর সাথে এত ভালো ব্যবহার করছিস কেন? ওকে আমি মানি না, এটা ঠিক, কিন্তু ওর গর্ভে আমার বংশ, তাই ওকে ভালো রাখার দায়িত্বও আমার। কিন্তু সাহেরাকে আর বলতে না দিয়ে, আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না, প্লিজ যাচ্ছি আমি। এই বলে শাশুড়ি মা চলে গেল। এ তো দেখি উল্টো হাওয়া বইছে। আপা যে এমন পাল্টি খেয়ে যাবে ভাবিনি। যাই হোক, এখন আমাকেই কিছু একটা ভাবতে হবে। যে করেই হোক, সেমির এই সন্তানকে পৃথিবী আসতে দেওয়া চলবে না। থ্যাঙ্কস জান, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। অনেক ভালোবাসি তোমায়। সেমিয়াপুর কপালে একটা চুমু দিয়ে বলল, শাহিন ভাইয়া। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তা কেমন লাগছে বাবুর খালামণি প্লাস বাবুর ছোট কাকি? বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? মানে? না, আপনি আমার সাথে এত ভালো ব্যবহার করছেন, তাই ভাবলাম আজ সূর্য বোধহয় পশ্চিমে উঠেছে। সেটা সবসময় এমন উল্টোপাল্টা কথা বলেন কেন আপনি? আমি কিছু বলতে যাব তার আগেই নেহা এসে বলল, বেবি, ইউ নো আই এম সো হ্যাপি। বাড়িতে নতুন একটা সদস্য আসছে। শোনো না, আমি আর তুমি মিলে বেবির সব জিনিসপত্র কিনবো, ওকে? সৌরভের হাত জড়িয়ে ধরে বলল, এই তো চলে আসলো নেকু একটা, সব সময় শুধু আমার বরের পিছনে লেগে থাকে, যত সব। মনে মনে বললাম, আমার একটা কফি লাগবে, নিয়ে আসেন। এই বলে সৌরভ চলে গেল। কেমন লাগে নেকু সোনা? খুব খারাপ লাগছে। আহারে, সো স্যাড। তোমাকে তো এর মূল্য তোমাকে খুব ভালো করে চোকাতে হবে। কি করবে তুমি? বলো বলো। কিচ্ছু করতে পারবে না তুমি, কচু করবে। তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। আমি যাই, দেখি আমার বর আবার আমার জন্য অপেক্ষা করছে। এই বলে আমি চলে আসলাম। এই মেয়ের একটা না একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু তার আগে সৌরভকে পটাতে হবে। ও কেমন যেন আমার থেকে দূরে সরে যাচ্ছে। তারপর আবার ওই সেই মেয়ে, উফ, কত কাজ, পাগল হয়ে যাচ্ছি। রুমে আসতে পারি? সৌরভ বিছানায় বসে কাজ করছিল, তখনই দরজার কাছে আমি গিয়ে বললাম, আরে আপনি আসুন। এমনিতে তো পারমিশন দেন না, তা হঠাৎ আজকে এত ফর্মালিটি দেখাচ্ছেন যে? আমার হাত থেকে কফি নিয়ে বলল, না এমনিতেই মন চাইলো, তাই বিছানায় বসতে বসতে বললাম। আচ্ছা শোনেন, আমার একটা হেল্প করবেন? আপনি হেল্প চাইছেন, তাও আমার কাছে? ভাবা যায়? ধেত, মজা করা বাদ দেন, এখন বলেন হেল্প করবেন কিনা। আগে তো শুনি, তারপর ভেবে দেখব। আচ্ছা শুনেন তাহলে, আমি আজকে বন্ধুদের সাথে একটু আড্ডা দেব। আসতে অনেকটা লেট হবে, হয়তো বেশি রাতও হতে পারে। তাই বলছি কি, আপনি যদি রাতে জেগে থেকে দরজাটা একটু খুলে দিতেন তাহলে ভালো হতো, নয়তো মা জানতে পারলে তুল কালাম করবে। বুঝলাম। তা আমি এর বিনিময়ে কি পাবো? আপনি যা চান। সত্যি যা চাই তাই দিবেন তো? কেন নয়। আমি যদি বলি আমি ওইটা চাই? সৌরভের দিকে এগিয়ে এসে বললাম, মানে কোনটা চান? আরে এত ভয় পাচ্ছেন কেন? আমি তো এমনি মজা করছিলাম। এর বিনিময়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করলেই হবে। ও তাই বলেন। তাহলে ফ্রেন্ড? হাত বাড়িয়ে বললাম। ওকে, ডান। বাহ, এটা তো অনেক ভালো খবর। আজকেই আমার কাজটা সেরে ফেলতে হবে। দরজার বাইরে দাঁড়িয়ে নেহা সৌরভের কথাগুলো শুনে বলল, তারপর কাউকে ফোন দিল। হ্যাঁ শোনো, তুমি না আমায় ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি।
তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ও পাশে। কাজটা হলো, তারপর বলল, পারবে? ওকে, গুড। সৌরভ সন্ধ্যার দিকেই বার হবে, তুমি রেডি থেকো। ওকে, কাজটা আমার হওয়াই চাই। গুড, রাখছি আমি। এবার দেখি সৌরভ তুমি আমাকে কিভাবে ইগনোর করো। তোমাকে তো আমার হতেই হবে। এইটা বলে একটা শয়তানি হাসি দিল। কি রে ভাই, চাচ্চু হবি? এই কথা শুনে এত খুশি? না জানি বাপ হবি, এই কথা শুনলে কি করতে? আরে তোরা কি যে বলিস, ও যে আনরোমান্টিক আর ও হবে বাপ। ধ্যাৎ। এই তোরা চুপ করবি? দেখ কত রাত হয়ে গেছে, এখন আমায় যেতে হবে। কেন, বউ বুঝি অপেক্ষা করছে? করছেই তো, ছাড় আমায়। এই বলে আমি উঠতে গেলাম, তখনই জনি ওকে ধরে বসিয়ে দেয়। আরে যাবি, এত তারা কিসের? নে ধর, জুস খা। না রে, আর না, এখন যেতে হবে। ওকে যা, তবে এটা তো খেয়ে যা। আচ্ছা দে। তারপর ওটা খেয়ে বেরিয়ে গেলাম। রাত 12টা, গাড়িতে বাড়ি ফিরছে সৌরভ। উফ, মাথাটা এত ভার ভার লাগছে কেন? শরীরের মধ্যে কেমন যেন লাগছে, নিজেকে মাতাল মাতাল লাগছে। উফ, কি ব্যাপার, এখনো আসছে না কেন? জনি, কাজটা ঠিকঠাক মতো করেছো তো? ওকে একটা ফোন করি। তারপর নেহা জনিকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ, যা করতে বলেছিলাম সেটা করেছো তো? হ্যাঁ, করে দিয়েছি। ও এখন আর নিজের মধ্যে নেই। এখন তুমি আমায় ভালোবাসবে তো? আরে বাসবো বাসবো, এখন রাখো তো, যত সব। এই বলে নেহা ফোন রেখে দিল। উফ, কত রাত হয়ে গেল। এত রাত জাগলে তো আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়বে। তার চেয়ে বরং আমি একটু ঘুমিয়ে নিই। সৌরভ এসে দরজা ধাক্কালে তো আমি শুনতেই পাবো, তখন না হয় গিয়ে দরজাটা খুলে দেব। হ্যাঁ, এটাই ভালো হবে। এই ভেবে নেহা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর সৌরভ এসে দরজা ধাক্কাচ্ছে। দরজা খোলো। এই কে আছো? দরজাটা খোলো বলছি। এটা আমার বাড়ি, আর আমাকেই বাইরে দাঁড় করিয়ে রাখছো? এত সাহস! খোলো বলছি, দরজা খোলো। এই রে, উনি মনে হয় এসে পড়েছে, যাই দেখি। তারপর আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। এ কি, আপনি ড্রিঙ্ক করেছেন? এই তুমি কে? বাবা, তুমি কত সুন্দর গো। আরে, এ তো দেখছি পুরো মাতাল হয়ে গেছে। একে এখানে রাখা ঠিক হবে না, রুমে নিয়ে যাই বরং, নয়তো শাশুড়ি মা দেখলে একটা ঝামেলা হবে। চলুন আমার সাথে। না, যাব না। কে তুমি? আরে আমি আপনার বউ, চলুন তো। বউ? আমার বউ? আমি বিয়ে করেছি? ওলে ওলে, কি সুন্দর বউ আমার। আসো। অনেক কষ্টে দরজাটা লাগিয়ে ওনাকে নিয়ে রুমে চলে আসলাম। তারপর যেই রুমের দরজাটা লাগাতে যাব, তখনই উনি পিছন থেকে আমার শাড়ির আঁচলটা টেনে ধরল। বউ, তুমি কোথায় যাচ্ছ? বাচ্চাদের মতো মুখ করে বলল। আরে দেখছেন না, দরজা দিতে যাচ্ছি। না, দরজা দিতে হবে না, তুমি এখন আমার কাছে থাকবে। বুঝতে পারলাম ওনার ভালোই নেশা হয়েছে। এই মুহূর্তে ওনাকে টক জাতীয় কিছু খাওয়াতে হবে। শুনেছি তেঁতুলের শরবত খাওয়ালে নাকি নেশা কেটে যায়। তাই করি, বরং ওনার জন্য তেঁতুলের শরবত নিয়ে আসি। এই ভেবে যেই সামনে এগোবো, তখনই শাড়ির আঁচল ধরে জোরে টান দিলেন, যে বুকের কাছে থেকে আঁচল সরে গেল, আর আমি ওনার বুকের উপর গিয়ে পড়লাম। এ কি করছেন আপনি? আতঙ্কিত চোখে ওনাকে বললাম। কেন? তুমি তো বললে যে
তো তুমি আমার বউ, তাই বউকে আদর করব। দেখুন, আপনি এখন হুঁশে নেই, তাই এমন করছেন। পরে হুঁশ আসলে আপনি এটা নিয়ে অনেক আফসোস করবেন, আমি জানি। কোনো কথা নয়, আমি আমার বউকে আদর করব, তাতে তোমার কি? কিন্তু আর বলতে পারলাম না, তার আগেই উনি ওনার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলেন। আমি তো হতভম্ব হয়ে নিজেকে ওনার থেকে ছাড়াতে চাইলাম, কিন্তু আরো শক্ত হাতে আমার কোমর জড়িয়ে ধরলো। ওনার সাথে না পেরে নিজেকে ওনার কাছে সঁপে দিলাম। জানি ওনার পরে কিছু মনে থাকবে না, তাতে কি, তবু তো ওনার অজান্তেই ওনার থেকে এই ভালোবাসাটুকু পাবো। উনি আমায় কোলে তুলে বিছানায় নিয়ে গেলেন, তারপর নিজের গায়ের জামাটা খুলে মেঝেতে ফেলে আমার উপর উঠে আমায় আদর করতে লাগলেন। আমি ওনার ভালোবাসায় সাড়া দিলাম আর পাড়ি দিলাম এক ভালোবাসার রাজ্যে ওনার অজান্তেই। উফ, সে বিকেল থেকে শুয়ে আছি, শাহিন কিছুতেই আমায় উঠতে দিচ্ছে না। অনেক পানি পিপাসা পেয়েছে। পাশের টেবিলে ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। পাশে শাহিন ঘুমিয়ে আছে। পানি খাওয়ার জন্য পাশের টেবিল থেকে বোতলটা হাতে নিলাম। দেখলাম তাতে পানি নেই। হয়তো শাহিন পানি আনতে মনে ছিল না, তাই আস্তে আস্তে আমি বিছানা থেকে নেমে নিচে গেলাম। ড্রয়িং রুম থেকে পানি নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি সুরভিদের রুমের দরজাটা খোলা। কি ব্যাপার, এত রাতে দুজনের রুমের দরজাটা খোলা কেন? কিছু হয়নি তো? এই ভেবে গুটি গুটি পায়ে ওদের রুমের দিকে গেলাম। গিয়ে যেই রুমের ভেতর তাকালাম, তাকিয়ে আমার তো চোখ চড়ক গাছ। ছি ছি, কি লজ্জা! এভাবে এত রাতে নিজের বোনের ঘরে উকি না দিলেই ভালো হতো। ছি ছি, কি একটা লজ্জার ব্যাপার। আর ওদেরও কোনো কাণ্ডজ্ঞান নেই, এভাবে দরজা খোলা রাখে কেউ এসব করে? তারপর আস্তে করে আমি দরজাটা লাগিয়ে দিয়ে চলে এলাম। তবে নিজের কাছে অনেক ভালো লাগছে। সৌরভ যে এত ইজিলি সুরভিকে মেনে নেবে এটা ভাবতে পারিনি। যাক, ভালোই হয়েছে। তারপর আমিও রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে পাশের জানালা ভেদ করে সূর্যের আলো এসে সৌরভের মুখে পড়ে। সৌরভের ঘুম ভাঙিয়ে দিল। আড়মোড় ভেঙে উঠতে গিয়েই পড়ল বিপাকে, কেননা তার পুরো শরীরে কিছু নেই। তাড়াতাড়ি নিজেকে চাদরে মুড়িয়ে নিল। এ কি, আমার জামা কাপড় কোথায়? উফ, মাথাটাও কেমন ভার ভার লাগছে। একটা শাওয়ার নেওয়া দরকার, কিন্তু আমার জামা কই? তখনই দেখলাম ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে সৌরভী বার হচ্ছে। ঘুম ভাঙলো? কিন্তু আপনি কি, কোথায় যাবেন? না তো, কেন? না মানে এত সকাল সকাল গোসল করলেন তাই। কেন, কাল রাতের কিছুই মনে নেই আপনার? না তো, কেন? কাল রাতে কি হয়েছিল? না, কিছু না, আমি নিচে যাচ্ছি, আপনিও আসুন। নিরাশ হতে কথাগুলো বলে চলে আসলাম। ঘুমটা জব্বর হয়েছে। যাক, এখন আর চোখে ডার্ক সার্কেল পড়বে না। এই যা সকাল হয়ে গেছে, তাহলে সৌরভও চলে এসেছে। তার মানে সৌরভ কি সুরভির সাথে? না, এটা হতে পারে না। ধুত, কেন আমি ঘুমিয়ে গেলাম, ভালো লাগে না। সত্যি মা ঠিকই বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না। আসলে নেহা জনিকে বলেছিল সৌরভের জুসে নেশার ওষুধ মিশিয়ে দিতে, আর তারপর সৌরভ মাতাল হয়ে বাড়ি আসবে, আর তখন ও দুর্বলও থাকবে। তাই তখন খুব সহজেই নেহা সৌরভকে নিজের করে নিতে পারবে। কিন্তু তার হলো কই? সময় বহমান, সময় তো আর কারো জন্য থেমে থাকে না, সে তার মতো চলতে থাকে। দেখতে দেখতে অনেকটা মাস চলে গেছে, আর মাঝে সৌরভ আর আমার সম্পর্কটাও অনেকটা এগিয়েছে। আমার এখন অনেক ভালো বন্ধু, কিন্তু সেই রাতের কথা আর সৌরভকে বলিনি, কেননা আমি চাই না ও এটা নিয়ে আফসোস করুক।
যেমন আছে তেমনই থাক না, সমস্যা কোথায়? এর মাঝে নেহা আর শাহের আপুর অনেক ভাবে ক্ষতি করতে চেয়েছে, কিন্তু পারেনি। আল্লাহ আমার উছিলায় বাঁচিয়েছে। দীর্ঘ 9 মাস পর এখন আমরা চৌধুরী পরিবার হসপিটালে অপারেশন রুমের সামনে বসে আছি, কেননা আপুকে ওটিতে নিয়ে গিয়েছে। ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আমার শাশুড়ির সাথেও একটু ভালো সম্পর্ক হয়েছে, কিন্তু সেটা বেশি ভালো হয়নি। হয়নি বললে ভুল হবে, হতে দেয়নি। আর নেহার মা অনেকভাবে আমাকে শাশুড়ি মার কাছে খারাপ প্রমাণিত করেছে। ওই যে বলে না, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ, অনেকটা এমনই। এরই মাঝে ভিতর থেকে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? অনেকটা উত্তেজিত হয়ে বলল শাহিন ভাইয়া। হ্যাঁ বলেন, আমার আপু কেমন আছে? বৌমনি ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি? বলুন বলুন না ডাক্তার। আর বেবি বেবি কেমন আছে? আরে একসঙ্গে এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কোনটার? ওকে, আপনি শুধু বলেন আমার ওয়াইফ আর আমার বেবি কেমন আছে। ওনারা দুজনেই ভালো আছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। ওনাকে বেডে দেওয়া হচ্ছে। ধন্যবাদ ডাক্তার। এরপর এক এক করে সবাই বেবিকে দেখে আসলাম। আপুকে আর 3-4 দিন পর বাসায় নিয়ে যাওয়া লাগবে। আমি আপুর কাছে বসে বাবুকে নিয়ে খেলছিলাম, তখনই সৌরভ বলল, আপনি সেই সকাল থেকে এখানে আছেন, গোসল নেই, খাওয়াও নেই, তাই বলছিলাম কি চলেন আমরা চলে যাই। ভাইয়া আর মা তো আছেই, আমরা না হয় কাল সকালে আবার আসব। হ্যাঁ, সৌরভ ঠিকই বলেছে, তুই এখন যা, কাল সকালে না হয় আবার আসবি। কিন্তু কেন কিন্তু নয়, সুরভি তুমি যাও, আমরা আছি তো। আচ্ছা ঠিক আছে চলেন। এরপর আমি সৌরভের সাথে বেরিয়ে গেলাম। মা বাবাও এসেছিল, ওনারাও আমায় ক্ষমা করে দিয়েছে। তার জন্য অনেক কসরত করতে হয়েছে। সৌরভের সাথে হেঁটে গাড়ির কাছে যাচ্ছিলাম, তখনই মাথার মধ্যে কেমন যেন করে উঠল। বাড়িতেও প্রায় এমনই হয়, বমি লাগে, মাথা ঘোরে, কিছু খেতে পারি না। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, তখনই সৌরভ ধরে ফেলল। আরে কি হলো, আপনি ঠিক আছেন তো? আমায় ধরে দাঁড় করিয়ে। হ্যাঁ আমি ঠিক আছি। কোথায় আপনি ঠিক আছেন? আমি বাড়িতেও লক্ষ্য করেছি আপনি খাওয়া দাওয়ার প্রতি বড্ড অনিয়ম করেন, আর আপনার শরীরটাও তো অনেক দুর্বল। আমরা হসপিটালেই তো আছি, চলেন আপনার একটা চেক আপ করিয়ে নিয়ে আসি। না না, চেক আপ করানো লাগবে না, আমি একদম ঠিক আছি। দেখুন, দাঁড়ানোর চেষ্টা করছি। তা তো দেখতেই পাচ্ছি। কেমন ঠিক আছেন? ঠিকমতো দাঁড়াতেই পারছেন না, আবার বলছেন ঠিক আছেন। চলেন আমার সাথে। আরে আমি নো, আর কোনো কথা শুনতে চাই না আমি। চলুন। ওনার জেদের কাছে হার মেনে ওনার সাথে গেলাম। তারপর একটা ডাক্তারের রুমে গিয়ে চেক আপ করিয়ে নিলাম। তারপর ডাক্তার বলল ঘন্টাখানিক অপেক্ষা করতে, তাহলে রিপোর্ট দিয়ে দেবে। কিন্তু এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর আর অপেক্ষা করা সম্ভব না। আর কালকে যখন আসবই, তখন কালকেই না হয় নিয়ে নেব। এই ভেবে আমরা ডাক্তারকে বলে চলে আসলাম বাড়িতে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি দেখি খাবার কিছু আছে কিনা। আচ্ছা। তারপর উনি চলে গেলেন। আমি ওয়াশরুমে বসে ভাবছি, আমার এমন কেন হচ্ছে, এমন মাথা ঘুরানো আর বমি হওয়া, তার উপর পিরিয়ডটাও হচ্ছে না কিছু মাস ধরে। তার মানে কি আমি প্রেগনেন্ট? হতেও পারে। সেদিন রাতে তো উনি কোনো প্রোটেকশন নিয়েছিল না, আসলে নেওয়ার অবস্থাতেই ছিলেন না উনি। পরে আমিও তো কোনো পিল খাইনি। তাহলে কি সত্যি? পেটের উপর হাত রেখে কথাগুলো ভাবছি, এইটা হলে তো অনেক ভালো হবে। কিন্তু উনি কি মানবে, বিশ্বাস করবে আমার কথা? কি আসবে কাল রিপোর্টে, এসব ভাবছিলাম। তখনই উনি ডাকলো আমায়। আরে কি হলো, ফ্রেশ হতে গিয়ে কি ঘুমিয়ে পড়লেন নাকি? আসছি। তারপর ফ্রেশ হয়ে বার হলাম। মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে, কালকের রিপোর্টে কি আসবে।
যদি সত্যি আমি প্রেগনেন্ট হই, উনি কি বিশ্বাস করবে আমায়? আরে কি হলো, কি এত ভাবছেন? আচ্ছা সৌরভ, আপনি আমায় বিশ্বাস করেন তো? হঠাৎ এই প্রশ্ন কেন? না এমনি, প্লিজ বলেন। আমরা তো ভালো বন্ধু, তাই না? যে কোনো অবস্থায় আপনি আমার পাশে থাকবেন তো, সাপোর্ট করবেন তো আমায়? থাকবো পাশে। জানি না কখন আপনার সাথে থেকে একটু একটু করে আপনাকে ভালোবেসে ফেলেছি। এতগুলো দিন একসাথে থেকে আপনার ভালোবাসায় নিজেকে জড়িয়ে নিয়েছি। খুব শীঘ্রই বলে দেব, আর সব সময় আপনার পাশে থাকব। মাকে আমি বোঝাবো, উনি নিশ্চয়ই বুঝবেন। সত্যি কথা দিচ্ছেন তো? কথা দিলাম। আচ্ছা, অনেক হয়েছে, এখন আসুন খেয়ে নেই। অনেক রাত হয়েছে, আবার সকালে যেতে হবে। আসুন খেয়ে নেই। চলেন। তারপর আমরা খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। জানি না কাল সকালে কি হবে, কি আসবে রিপোর্টে। তবে যাই আসুক না কেন, উনি বলেছেন উনি আমার পাশে থাকবেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে সৌরভ, এই সৌরভ, নিচে আয়, জলদি নিচে আয়। আজকে আমি ভীষণ খুশি, এত খুশি যে কই রাখবো। কি ব্যাপার বলো তো মা? তোমার বোন এভাবে সাত সকালে চেঁচাচ্ছে কেন? কি জানি, চল তো দেখি। এই বলে নেহা আর সাহেরা রুমের বাইরে আসলো। কিরে আপা, সকাল সকাল কি এমন হলো যে এভাবে চেঁচায়ে সারা বাড়ি মাথায় তুলছিস? কি হয়নি তাই বল। আজকে আমি ভীষণ খুশি, আমার বাড়িতে আরো একজন নতুন মেহমান আসছে। মানে কে আবার আসছে? মা কিছু বলবে তার আগেই সৌরভ নিচে নেমে আসলো আর বলল, কি হয়েছে মা? কি হয়নি তাই বল। তোরা দুই ভাই আমায় একেবারে সবকিছুই দিয়ে দিয়েছিস। মানে কি বলছো তুমি? কিছুই তো বুঝতেছি না। আরে কালকে তুই সুরভিকে চেক আপ করিয়েছিলি না, তার রিপোর্ট এসেছে। হ্যাঁ করিয়েছিলাম তো। কোথায় রিপোর্ট? কি এসেছে রিপোর্টে? খারাপ কিছু না তো? আরে না রে বেটা, তুই বাপ হচ্ছিস। আমাদের বাড়িতে আবার নতুন অতিথি আসছে, আমি আবার দাদি হচ্ছি। রিপোর্টটা সৌরভের হাতে দিয়ে। আসলে সকালে যখন সৌরভের মা বাড়ি আসছিল, তখন যে মহিলা ডাক্তারের কাছে চেক আপ করছিলাম, সে মাকে দেখে ডেকে বলল, আরে আপনি মিস্টার সৌরভের মা না? মানে পাশের কেবিনে যে মেয়ের সিজারে ছেলে হয়েছে কালকে, সেই মেয়ের শাশুড়ি তো? হ্যাঁ, কিন্তু আপনি আমায় চিনলেন কিভাবে? কালকে দেখেছিলাম। আচ্ছা বাদ দিন, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। আসলে কালকে রাতে আপনার ছোট ছেলে আর তার বউ চেক আপ করিয়েছিল। বেশি রাত হয়ে গেছিল, তাই রিপোর্টটা নিয়ে যেতে পারিনি। বলেছিল আজকে সকালে নেবে, কিন্তু আপনি তো এখন বাড়িতেই যাচ্ছেন, তাই ভাবলাম আপনাকেই দিয়ে দিই। কি সুরভির চেক আপ করিয়েছিল? কই সৌরভ আমায় তো কিছু বলেনি। আচ্ছা কি এসেছে রিপোর্টে? আপনার ছোট ছেলের বউ প্রেগনেন্ট, এই যে রিপোর্ট। কি আপনি সত্যি বলছেন ডাক্তার? সত্যি বলছি। আচ্ছা আমি আসি তাহলে। এখন সৌরভ রিপোর্টটা হাতে নিয়ে খুলে দেখে বলল, অসম্ভব, এটা কিভাবে হতে পারে? মানে? না মানে মা, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, আর 5টা বিয়ের মতো না। তাই আমি সুরভিকে প্রথম মেনে নিতে পারিনি। তবে এখন আমরা ভালো বন্ধু, কিন্তু আমাদের ওইভাবে কোনো সম্পর্ক হয়নি। মানে বলতে চাইছি যে আমরা কখনো একসাথে মিলিত হইনি। তাহলে সুরভি প্রেগনেন্ট হলো কিভাবে? কি এসব কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তার মানে ওই রাতে সৌরভ সুরভির সাথে ছিল, ওদের মধ্যে সব হয়েছিল, কিন্তু সৌরভের ওসব কিছুই মনে নেই। ইউরে কাহা, এবার জমবে মজা। এবার দেখো সুরভি তোমাকে কিভাবে এই বাড়ি থেকে তাড়ায়। তুমি শুনতে পাওনি খালামণি সৌরভ কি বলছে? ও কখনো ওই মেয়েকে ছুঁয়েই দেখেনি, তাহলে মেয়ে প্রেগনেন্ট হলো কিভাবে? তাহলে এই বাচ্চা কার? সেটা তো ওই মেয়েই বলতে পারবে যে ওর গর্ভে কোন পাপের ফল নিয়ে বেড়াচ্ছে।
না জানি কার সাথে কি করে পেট বাঁধিয়ে এখন সৌরভের নাম চালিয়ে দিচ্ছে। আহ নেহা, তুমি চুপ করো। কারো সম্পর্কে কিছু না জেনে এরূপ মন্তব্য করা ঠিক না। নেহা তো ঠিক বলেছে, তুই ওই বাচ্চা যদি তোর না হয় তাহলে কার? ডাক ওই মেয়েকে, ও নিজের মুখেই বলুক। এই বাচ্চা সৌরভের, ওর বাবা সৌরভ, ও এই বংশেরই সন্তান মা। উপরে দাঁড়িয়ে সবকিছু শুনেছি আমি, কিন্তু না, আর সহ্য করতে পারলাম না। ওরা আমার সন্তানকে পাপ বলবে, এইটা আমি শুনতে পারবো না। আমি জানি আর কেউ না বিশ্বাস করলেও সৌরভ আমায় ঠিক বিশ্বাস করবে। কিন্তু সৌরভ তো অন্য কথা বলছে। সৌরভ, আপনার মনে নেই ওই রাতের কথা? ও নো, এই মেয়ে তো দেখছি সৌরভকে সব মনে করিয়ে দিবে। তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। এই মেয়ে, তুমি এসব কি বলছো? হ্যাঁ, সৌরভ বলছে তো যে এটা ওর সন্তান নয়, তাহলে তুমি ওকে এসব মিথ্যা কেন বলছো? সৌরভ, আপনি কিছু বলছেন না কেন? আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? আপনি তো জানেন আমি কেমন। আপনি বলুন, আমি কোনো খারাপ কাজ করতে পারি না। আমি সৌরভের মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সুরভি, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমার জানা মতে আমি তো কখনো আপনাকে ওইভাবে ছুঁইনি। তাহলে এই বাচ্চা? এটা আপনারই সন্তান সৌরভ, একবার আমার কথাটা বিশ্বাস করেন। কিন্তু ওহ, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু ভাবতে পারছি না আমি। এই বাচ্চা? আমাকে বলতে না দিয়ে নেহা বলল, এই মেয়ে, দেখছো তো সৌরভ বলছে এটা ওর বাচ্চা না, তবুও তুমি এত কথা বলছো কেন? নষ্ট মেয়ে ছেলে কোথাকার, বেরিয়ে যাও বাড়ি থেকে। হ্যাঁ, বেরিয়ে যাও, চরিত্রহীন মেয়ে। কি জানি কার না কার পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ সামলে কথা বলেন, এই সন্তান সৌরভের, আর এটা আপনাদের বাড়ি নয় যে আপনি বললে আমি চলে যাব। সৌরভ, আপনি কিছু বলছেন না কেন? আমি কিচ্ছু ভাবতে পারছি না, প্লিজ আমাকে সময় দিন, আমি একটু একা থাকতে চাই। এই বলে সৌরভ উপরে চলে গেল। সৌরভের পিছু পিছু আমিও যাচ্ছিলাম। তখনই নেহা আমার হাত ধরে ফেলল। তুমি কোথায় যাচ্ছ? কেন আমার ঘরে? সৌরভের কাছে। না, তুমি সৌরভের কাছে যাবে না, তুমি তো এখন বাড়ির বাইরে যাবে। মানে তুমি বললেই হলো নাকি? মা, আপনি কিছু বলছেন না কেন? আমি কি বলবো, আমার আর কিছু বলার নেই। এই বলে মাও নিজের রুমে চলে গেল। আপনিও আমায় বিশ্বাস করলেন না মা? আর সৌরভ, আপনিও আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওকে, ঠিক আছে, আমি যাচ্ছি, থাকবো না আর এখানে। তবে হ্যাঁ, যখন আপনি নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আসবেন, তখন আপনাকে অনেক কষ্ট দেব, তখন বুঝবেন। ও, আমি তো ভুলেই গেছি, আপনি সত্যিটা কখনোই জানতে পারবেন না, কেননা এই সত্যির কোনো প্রমাণ নেই। যা আছে তা হলো আমার সন্তান, কিন্তু সেটা তো কেউ মানতেই চাইছে না। তাই আপনারও আর সত্যিটা জানা হবে না, আমার কাছে আসাও হবে না। ভালো থাকবেন, আমিও আমার বেবিকে নিয়ে ভালো থাকবো। আপা, তুইও ভালো থাকিস। আর এখন আমি চিন্তামুক্ত, কেননা আমি জানি এখন তুই এখানে অনেক ভালো থাকবি। সৌরভ, আমি তো আপনার ঘরে নিজের জায়গাটা করে নিয়েছিলাম, কিন্তু আপনার মনের ঘরে হয়তো জায়গা করে নিতে পারিনি, তাই আপনার মনের ঘরে বসতেও করতে পারিনি। ভালো থাকবেন। কথাগুলো মনে মনে বলে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। রাস্তা পরিষ্কার, জানি। হ্যাঁ, সদর দরজাটা লাগিয়ে দিয়ে আয়। হ্যাঁ মা। কি করব আমি? কাকে বিশ্বাস করব আর কাকেই বা অবিশ্বাস করব? উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও আল্লাহ, আমায় সাহায্য করো। সৌরভীর কথা অবিশ্বাস করতেও পারছি না, আবার বিশ্বাসও করতে পারছি না। কি করব আমি? 3 দিন পর। এই 3 দিন সুরভিকে একবারও দেখলাম না। কোথায় উনি? হয়তো নিজের করা ভুলের জন্য আমার সামনে আসতে পারছে না, নয়তো ওনার বাবার কাছে গেছে। যাই হোক, ওই বাচ্চা যারই হোক না কেন, আমি মেনে নেব। আমার বাচ্চা বলেই ওর পরিচয় দেব, কেননা
আমি সুরভিকে ভালোবেসে ফেলেছি। রুমে বসে এগুলো ভাবছিলাম, তখনই বাইরে গাড়ি আসার শব্দ পেলাম। তার মানে বৌমনিরা চলে এসেছে। শাহিনের সাথে হাত ধরে ভিতরে ঢুকছে সেমি, আর মা বাচ্চা কোলে নিয়ে বেবির সাথে কথা বলছে। সাথে জাহিদও ভীষণ খুশি ওনারা। রুমে গিয়ে শাহিন সেমিকে বিছানায় বসিয়ে দিল, আর মা বেবিকে পাশের দোলনায় শুইয়ে দিয়ে বেবির জন্য দুধ আনতে গেল। আমি বেবির সাথে খেলছিলাম। রুমে শাহিন, সেমি আর আমি ছিলাম। তখনই সেমি বলল, সুরভি কোথায় সৌরভ? এখনো এ ঘরে আসলো না? ও তো জানে আমি আসবো, তবুও একবারও আমার সাথে দেখা করলো না। আসলে বৌমনি। তারপর সৌরভ সেমিকে সব বলল। তুমি সৌরভীকে বলো, বৌমনি ওটা যারই বাচ্চা হোক না কেন আমি মেনে নেব। ওই বাচ্চাকে নিজের পরিচয়ে বড় করব। কি? সুরভি প্রেগনেন্ট? আরে এটা তো খুশির কথা। আর সৌরভ, তুমি নিজের বাচ্চাকে ওই বাচ্চা বলছো কেন? মানে আসলে বৌমনি, তুমি তো জানো আমি ওনাকে প্রথমে মেনে নেইনি, তাই ওনার সাথে আমার কখনো ওইভাবে কিছু হয়নি, তাই বাচ্চা আসার কোনো প্রশ্নই আসে না। কি বলছো তুমি? তোমার সাথে সুরভির ওসব কিছু হয়নি মানে? তোমার কি ওই রাতের কথা কিছুই মনে নেই? মানে কোন রাতের? আসলে কিছু মনে করো না সৌরভ, আমার এটা করা ঠিক হয়নি, তবুও আমি বলবো। সেই দিন রাতে আমি যখন, তারপর আমি ওই রাতের সব কিছু সৌরভকে বললাম। কি? এসব কি বলছো তুমি বৌমনি? আমি ঠিক বলছি। তারপর আমি ওই দিনের সব কিছু মনে করলাম। সেই দিন জনি একটা জুস খেতে দিল আমাকে। তারপর মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। তারপর আমি বাড়ি আসলাম। আচ্ছা, ওই জুসটা খাওয়ার পর আমার অমন কেন লাগছিল? তার মানে ওর ভিতর কিছু নেশার কিছু ছিল হতে পারে। আমি তো জানি জনি কেমন। তার মানে ওই দিন নেশার ঘরে আমি সৌরভীকে ভালোবেসেছিলাম। এই জন্যই সকালে উনি গোসল করেছিলেন, আর আমার গায়েও কোনো কাপড় ছিল না। তার মানে ওটা আমার সন্তান, আমি বাবা হব। কিন্তু সৌরভী ও কোথায়? ওহ শিট, ও তো আমায় ভুল বুঝে চলে গেছে। যাবেই তো, দোষটা তো আমারই ছিল। অনেক অনেক ধন্যবাদ বৌমনি, আমি আসছি। এই বলে আমি দৌড়ে বেরিয়ে গেলাম। আরে এই সৌরভ, তুমি কই যাচ্ছ? আরে ওকে ডাকছো কেন? তুমি বুঝতেছো না? ও এখন ওর ভালোবাসার কাছে যাচ্ছে। ওকে ওর ভালোবাসা ডাকছে। তুমি কি করে জানলে? এটা ভালোবাসা, বুঝলে পাগলি? সেমির কপালে চুমু দিয়ে। নিচে ওইসব কি হলো রে? আমি তো কিছুই বুঝলাম না, শুধু তোর ইশারায় তোর হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছি, কিন্তু আসল ব্যাপারটা কিছুই বুঝিনি। এখন তুই বল, সুরভির মা হওয়ার রহস্য কি? আরে মা, শোনো তাহলে। তারপর জনির সাথে মিলে করা সব কিছু সাহেরাকে বলল নেহা। তারপর পিছনে ঘুরেই দেখলো মা দাঁড়িয়ে আছে। খালামণি, তুমি? আসলে মা বেবির দুধ নিয়ে যাওয়ার সময় নেহাদের সব কথা শুনে নিয়েছে। কেন? আমি এসে কি বড় ভুল করে ফেললাম? না না, মানে আসলে কি হয়েছে বলতো আপা? তুই চুপ কর। আর না, অনেক তোদের ইশারায় নেচেছি। আর না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এসব কি বলছিস আপা তুই? আমায় এইভাবে বলতে পারলি? পারলাম। তোদের তো পুলিশে দেওয়া উচিত, কিন্তু না, তা করলাম না। এই মুহূর্তে যদি তোরা এখান থেকে বেরিয়ে না যাস, তাহলে তোদের পুলিশে দিতে বাধ্য হব। বেরিয়ে যা। তারপর অনেক অপমান করে মা ওদের তাড়িয়ে দিল। সেমি, সেমি, শাহিন, সৌরভ, কোথায় তোরা? মা সবাইকে ডাকতে ডাকতে উপরে এলো। কি হয়েছে মা? এইভাবে সবাইকে ডাকছো কেন? সৌরভ কোথায়? শাহিন, ওকে বল আমার নাতি, নাতনি আর বোমাকে ফিরিয়ে আনতে। ও অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না মা, সৌরভ গেছে সুরভিকে আনতে। ওদিকে কেন এসেছেন আপনি? আমি তো খারাপ,
তাহলে আবার কেন আমার কাছে এসেছেন? এভাবে বলো না সৌরভী, ভীষণ কষ্ট হয়। আমি জানি আমি ভুল করেছি, আমাকে কি মাফ করা যায় না? আর আমি তো তোমায় অবিশ্বাস করিনি। বিশ্বাসও তো করেননি। কোনোভাবে কি আমায় ক্ষমা করে দেওয়া যায় না? আর একটা সুযোগ কি আমায় দেওয়া যায় না? আর একটা সুযোগ কি দেওয়া যায় না আমায়? জানি না। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এখন শুধু একটু শিক্ষা দিচ্ছি। অনেক জ্বালিয়েছেন, এখন আমার পালা, মনে মনে বললাম। আচ্ছা, মাফ করবে না তো? ঠিক আছে, আমিও সৌরভ চৌধুরী। আমার বউ এবং বাচ্চাকে না নিয়ে আমি যাব না। দেখি তুমি কতক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারো। বাইরে আছি আমি তোমার অপেক্ষায়, প্রাণনাশী। এই বলে সৌরভ বাহিরে গাড়ির কাছে গিয়ে গাড়িতে হেলান দিয়ে আমার রুমের দিকে তাকিয়ে রইল। সুরভি, এসব কি করেছো বলো তো? এভাবে ছেলেটার সাথে কথা না বললেও পারতে তুমি। সন্ধ্যা হয়ে গেছে। আমি জানালা খুলে বাইরে তাকালাম, দেখলাম সৌরভ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো অগোছালো, মুখটা একটু লাল লাল, দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। তবু ওনাকে দেখে কি কিউট লাগছে, মন চাইছে দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। হঠাৎ আকাশে মেঘে ডেকে উঠল, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আসলে ঋতু চেঞ্জ হচ্ছে তো, এমন সময় বৃষ্টি শুরু হয়। এসব ভাবতে ভাবতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আরে উনি এভাবে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। গাড়ির ভিতরে না বসে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সৌরভ একাধারে দাঁড়িয়ে আমার জানালার দিকে তাকিয়ে আছে। না, এভাবে আর না, এভাবে থাকলে তো ওনার ঠান্ডা লেগে যাবে। না, অনেক হয়েছে, আর না, আমার এবার কিছু করা উচিত। তারপর আমি একটা ছাতা নিয়ে ওনার কাছে গেলাম। কি হলো? গাড়ির ভিতরে না বসে এভাবে বাইরে দাঁড়িয়ে ভিজছেন কেন? এটা তো আমার শাস্তি। আমার বউ আর বেবিকে কষ্ট দিয়েছি, তো তাই সেটা শাস্তি ভোগ করছি। অনেক হয়েছে, আর শাস্তি পেতে হবে না। চলুন, রুমে চলুন। ভেবে বলছেন তো? মানে হলো এখন রুমে গেলে সেদিন নেশার ঘরে যেটা করেছিলাম, আজকে কিন্তু সেটা করতেও পারি, তাও নেশা না করেই। আমি এতটাও রোমান্টিক নয়, তবে বউকে ভালোবাসতে ঠিকই পারবো। ছি, কি সব বলছেন? ভিতরে চলুন। এটা বলে আমি চলে যাচ্ছিলাম, তখনই সৌরভ আমার হাত ধরে বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি। কবে থেকে কখন থেকে ভালোবাসি জানি না, তবে এটা জানি যে আমি শুধু তোমাকেই ভালোবাসি সৌরভী। তুমি শুধু আমার ঘরে নয়, আমার মনের ঘরে বসত করো। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকিয়ে রইলাম। তারপর সৌরভকে জড়িয়ে ধরে বললাম, আমিও ভালোবাসি, সেই প্রথম থেকে। সৌরভও আমাকে জড়িয়ে ধরল। তারপর দুজন বাড়ি চলে আসলাম। সব ভুল বোঝাবুঝি শেষ হলো, মাও আমাকে মেনে নিল। অতঃপর আমরা সুখের সংসার করতে লাগলাম।